হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। তো আজকে থাকছে ক্লাস নাম্বার 17। আমি অলরেডি তোমাদের 16টা ক্লাস দিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসটি থাকছে নদিয়া জেলার ইন্টারভিউয়ের বেশ কিছু প্রশ্ন নিয়ে। তোমাদের আমি গতকালও একটা ক্লাস দিয়েছিলাম যেটাতে কিছু প্রশ্ন ছিল, তো আজকেও থাকছে নদিয়া জেলার প্রশ্ন নিয়েই আলোচনা করব আমি। তো অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখবে। বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হচ্ছে, তো প্রত্যেকে প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 4 o'clock শাওয়ার রিজিয়ন কোন জলবায়ুকে বলা হয় এবং কেন বলা হয়? তাহলে উত্তর কি হবে দেখো, 4 o'clock শাওয়ার রিজিয়ন বলতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে বোঝানো হয়েছে। কারণ দেখো যে এই অঞ্চলে সূর্যের অতি প্রবল উত্তাপে প্রতিদিন দুপুরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়, যা ঘন মেঘে পরিণত হয়ে বিকেল 4টেই মানে প্রত্যেক দিনই প্রায় বিকেল 4টের সময় প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। এই কারণেই একে 4 o'clock শাওয়ার রিজিয়ন বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে ফেলুদা চরিত্রটি কার সৃষ্টি? ফেলুদা চরিত্র হচ্ছে সত্যজিৎ রায়ের সৃষ্টি। পরবর্তী প্রশ্ন দেখে নাও যে একজন ভালো প্রাইমারি শিক্ষকের প্রধান গুণগুলি কি কি? তাহলে কি কি গুণ থাকতে হবে? একজন ভালো প্রাইমারি শিক্ষকের প্রধান গুণ হলো অসীম ধৈর্যশীলতা এবং সহজ ও আনন্দদায়ক উপায়ে শেখানোর ক্ষমতা। এছাড়াও আর কি থাকতে হবে দেখো, এছাড়া থাকতে হবে যে সৃজনশীলতা, নিয়মিত বিষয়ভিত্তিক প্রস্তুতি, সময়ানুবর্তিতা এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে আগ্রহ থাকা অত্যন্ত জরুরি, যা শিশুদের মনে শিক্ষার প্রতি আগ্রহ ও কৌতূহল তৈরি করবে। ঠিক আছে, এই হচ্ছে একজন আদর্শ প্রাইমারি শিক্ষকের বিভিন্ন গুণগুলি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে শিখন বা লার্নিং এবং বিকাশ বা ডেভেলপমেন্টের মধ্যে সম্পর্ক কী? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে। একটা ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম, দেখবে যে লার্নিং এবং মোটিভেশনের মধ্যে কোনটা আগে আসে। এইবারে প্রশ্ন করা হয়েছে যে লার্নিং এবং ডেভেলপমেন্ট এদের মধ্যে সম্পর্ক কী? তাহলে উত্তর কি হবে দেখে নাও, যে লার্নিং বা শিখন এবং ডেভেলপমেন্ট বা বিকাশ হলো পারস্পরিক নির্ভরশীল ও গতিশীল প্রক্রিয়া, যেখানে একটি অন্যটিকে প্রভাবিত ও ত্বরান্বিত করছে। বিকাশ হলো শারীরিক ও মানসিক পরিপক্কতা, যা শেখার ভিত্তি তৈরি করে, আর শিখন হলো অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন, যা বিকাশের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। অর্থাৎ শিখন এবং বা লার্নিং এবং ডেভেলপমেন্ট পারস্পরিক নির্ভরশীল এবং একে অন্যকে ত্বরান্বিত করছে বা প্রভাবিত করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে ভগ্নাংশ কি? একটি সহজ উদাহরণ দিন। তাহলে ফ্র্যাকশন বা ভগ্নাংশ এক কথায় কি বলা যায়? যে কোনো একটি পূর্ণ সংখ্যার অংশকে বোঝাই হচ্ছে ভগ্নাংশ, যা সাধারণত একটি লব বা নিউমারেটর এবং একটি হর বা ডিনোমিনেটরের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন দেখো, উদাহরণ হচ্ছে 2/5, 9/8 ইত্যাদি। ঠিক আছে, তোমরা প্রকৃত অপ্রকৃত মিশ্র এই ভগ্নাংশগুলোর ভালো করে জেনে যাবে এবং তোমরা ডেমো হিসাবে ভগ্নাংশ তো অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া উচিত? তাহলে ডেঙ্গু প্রতিরোধে প্রধান করণীয় হলো এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা। বাড়ির আশেপাশে জমে থাকা জল, যেমন টব ও ড্রেনের জলকে পরিষ্কার করা, মশারির ব্যবহার এবং মশা তাড়ানোর ক্রিম বা স্প্রে ব্যবহার করা। এছাড়া ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে কোষ কাকে বলে? কোষ হলো জীবদেহের গঠনগত কার্যগত মৌলিক একক। এক কথায় কোষ বলতে জীবদেহের গঠনগত ও কার্যগত মৌলিক একককেই বলা হয় কোষ। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? সংক্ষেপে ব্যাখ্যা করুন। তাহলে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোকসংশ্লেষ বা ফটোসিনথেসিস। এই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে মাটি থেকে শোষিত জল এবং বাতাস থেকে গ্রহণ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কি তৈরি করছে দেখো, গ্লুকোজ বা শর্করা জাতীয়
খাদ্য তৈরি করছে। আর এই প্রক্রিয়ায় উপজাত হিসাবে অক্সিজেন নির্গত হয়, যা আমরা শ্বাস গ্রহণের সময় গ্রহণ করি। ঠিক আছে, এই হচ্ছে ছোট্ট করে বলা। এর অনেক প্রক্রিয়া আছে, কিন্তু এত তো বলা যাবে না, আমি ছোট্ট করে তোমাদের বলে দিলাম যে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে মাটি থেকে শোষিত জল এবং বাতাস থেকে গ্রহণ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। আর এই প্রক্রিয়ায় যে উপজাত হিসাবে অক্সিজেন নির্গত হয়, সেটা দিয়ে আমরা শ্বাস গ্রহণ করি। ঠিক আছে, পরবর্তী দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানুষের পরিপাকতন্ত্রের প্রধান অঙ্গগুলি কি কি? তাহলে প্রধান অঙ্গ দেখো, মানুষের পরিপাকতন্ত্রের প্রধান অংশ হচ্ছে দুটি। এক হচ্ছে পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি। এইবার পৌষ্টিক নালী কয়েক ভাগে ভাগ করা হয়েছে। দেখো পৌষ্টিক নালীর মধ্যে কি কি আছে না, মুখ ও মুখগহ্বর, গলবিল, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত এবং মলাশয় ও পায়ু। ঠিক আছে, এইগুলো হচ্ছে পৌষ্টিক নালীর অংশ। আর পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি কি আছে না, লালা গ্রন্থি, যকৃৎ, পিত্তথলি আর অগ্নাশয়। ঠিক আছে, লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস এবং লালা গ্রন্থি। ঠিক আছে, এই কয়েকটা পৌষ্টিক গ্রন্থি কিন্তু এই পরিপাকতন্ত্রের অংশ। ঠিক আছে, এবং পৌষ্টিক নালীর মধ্যে যেগুলো রয়েছে, যেমন মুখগহ্বর, গলবিল, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত এবং পৌষ্টিক গ্রন্থি মিলে আমাদের পরিপাকতন্ত্র পূর্ণ হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে, রক্তের প্রধান কাজ কি? রক্তের প্রধান কাজ হচ্ছে শরীরে অক্সিজেন, পুষ্টি উপাদান এবং হরমোন পরিবহন করা। আর কি কাজ না, কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্য পদার্থকে অপসারণ করা এবং দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা। এই হচ্ছে রক্তের কাজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও। প্রশ্ন হচ্ছে যে খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল কি এবং একটি উদাহরণ দিন। বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ বা উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর খাদ্য স্তরের মধ্য দিয়ে বা বিভিন্ন প্রাণীর যে খাদক স্তর রয়েছে তার মধ্য দিয়ে শক্তির যে স্থানান্তরের ধারাবাহিক প্রক্রিয়া, তাকেই আমরা কি বলছি? খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। ঠিক আছে, তাহলে উৎপাদক থেকে শুরু হবে এবং বিভিন্ন খাদক স্তরের মধ্য দিয়ে বা বিভিন্ন প্রাণীর মধ্য দিয়ে শক্তির যে স্থানান্তর হচ্ছে, তাকেই আমরা বলছি খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। যেমন উদাহরণ দেখো, ঘাস, সেটা হচ্ছে উৎপাদকের কাজ করছে, দেন ঘাসকে খাচ্ছে হচ্ছে ফড়িং, তারপর ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, দেন সাপ, তারপরে ঈগল যে সর্বোচ্চ খাদক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে, এনজাইম বা উৎসেচকের কাজ কি? এনজাইম বা উৎসেচক হলো জৈবিক অনুঘটক বা বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বলা হয়, যা নিজে অপরিবর্তিত থেকে শরীরে রাসায়নিক বিক্রিয়ার গতি বহুগুণ বাড়িয়ে দেয়। ঠিক আছে, তাহলে এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হলো খাদ্য হজম করা, পুষ্টি উপাদান শোষণ করা এবং কোষের শক্তি উৎপাদন করা। ঠিক আছে, এই হচ্ছে উৎসেচকের কাজ। পরবর্তী প্রশ্ন দেখো। এই প্রশ্নটা করা হয়েছে যে লক অ্যান্ড কি মডেল কি, ব্যাখ্যা করুন। তাহলে লক অ্যান্ড কি মডেল কি একটু দেখে নাও, এটা বেশ ইম্পর্টেন্ট জিনিস একটা। যে এনজাইম বা উৎসেচকের কার্যপদ্ধতি বোঝানোর জন্য 1894 সালে জার্মান বিজ্ঞানী এমিল ফিশার লক অ্যান্ড কি মডেল বা তালাচাবি মতবাদ প্রস্তাব করেন। তাহলে এই মডেলের মধ্যে কি বলা হয়েছে, বেসিক জিনিসটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি। দেখো, যেই মডেল অনুযায়ী একটি নির্দিষ্ট তালা যেমন শুধুমাত্র একটি নির্দিষ্ট চাবি দিয়েই খোলা সম্ভব, তেমনি একটি নির্দিষ্ট এনজাইম শুধুমাত্র একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের বা বিক্রিয়কের ওপরই কাজ করতে পারে। এবার সাবস্ট্রেট কি না, সাবস্ট্রেট হচ্ছে যে খাদ্য অণুর ওপর উৎসেচক কাজ করে, তাকেই কিন্তু সাবস্ট্রেট বলা হচ্ছে। ওকে, এবার সাবস্ট্রেট যখন এনজাইমের একটি নির্দিষ্ট ত্রিমাত্রিক আকৃতির খাঁজ বা সক্রিয় স্থানে যুক্ত হয়, তখন তারা সাময়িকভাবে একটি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বা ইএস কমপ্লেক্স তৈরি করে। অর্থাৎ একটা সাবস্ট্রেট এবং এনজাইম একটা নির্দিষ্ট খাঁজে, মানে তারা এই এনজাইমের একটি নির্দিষ্ট সক্রিয় স্থানে সাবস্ট্রেটটা কিন্তু একসাথে বন্ডিং তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বা ইএস কমপ্লেক্স বলা হয়। এবার এই অবস্থায় সাবস্ট্রেটের রাসায়নিক বন্ধনগুলো ভেঙে যাবে
এবং নতুন প্রোডাক্ট উৎপন্ন হবে। কিন্তু বিক্রিয়ার পর বা বিক্রিয়া শেষ হওয়ার পর উৎসেচক নতুন প্রোডাক্টটিকে ছেড়ে দেবে, কিন্তু এনজাইম নিজে এই বিক্রিয়ায় অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? তাহলে উৎসেচকের মাধ্যমে যে আমাদের খাদ্য হজম হচ্ছে, তাহলে এটাই হচ্ছে লক অ্যান্ড কি সিস্টেমের মধ্য দিয়ে। বিভিন্ন মডেল রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে লক অ্যান্ড কি মডেল, যেখানে এনজাইম ওই সাবস্ট্রেটটাকে এমনভাবে একটা কমপ্লেক্সে পরিণত করছে যার ফলে বন্ধনগুলো ভেঙে যাচ্ছে এবং নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং শেষে বিক্রিয়ার পর উৎসেচক ওই প্রোডাক্টটিকে ছেড়ে দিচ্ছে, কিন্তু সে নিজে অপরিবর্তিত থাকছে। এটাই হচ্ছে লক অ্যান্ড কি সিস্টেম, কি মডেল বলা চলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় লাইট রিয়াকশন ও ডার্ক রিয়াকশনের মধ্যে পার্থক্য কী? তাহলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক বিক্রিয়া এবং অন্ধকার বিক্রিয়া দুটো হয়। তাহলে আলোক বিক্রিয়াই হলো সালোক সংশ্লেষের প্রাথমিক পর্যায়, যেখানে আলোক শক্তি ব্যবহার করে এটিপি ও এনএডিপিএইচ উৎপন্ন হয়। অন্যদিকে অন্ধকার প্রক্রিয়া হলো সালোক সংশ্লেষের দ্বিতীয় ধাপ, যেখানে এটিপি এবং এনএডিপিএইচ থেকে প্রাপ্ত শক্তি ব্যবহার করে গ্লুকোজ তৈরি হয়। আর আলোক বিক্রিয়ায় বা লাইট রিয়াকশানে সম্পূর্ণ আলোতে হয় কিন্তু। আর অন্ধকার বিক্রিয়ায় অন্ধকারে নয়, কিন্তু অন্ধকার মানে আলোটা সরাসরি দরকার হয় না। অন্ধকার বিক্রিয়া মানে যে অন্ধকারে হয় তা কিন্তু নয়। অন্ধকার বিক্রিয়ায় আলোকে সরাসরি ওই বিক্রিয়ায় প্রয়োজন হয় না, সেই জন্য এটাকে অন্ধকার বিক্রিয়া বলা হয় বা ডার্ক রিয়াকশন বলা হয়। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, যে কুটির শিল্প কাকে বলে? কুটির শিল্প হলো একটি ক্ষুদ্র উৎপাদনমূলক ব্যবসা যা সাধারণত বাড়ি থেকে পরিচালিত হয়, যেখানে ন্যূনতম বিনিয়োগের প্রয়োজন হয় এবং শ্রম নিবিড় পণ্য উৎপাদিত হয়। ঠিক আছে, তাহলে কুটির শিল্প মানে যেটা বাড়ি থেকেই পরিচালনা করা হয় এবং খুব কম বিনিয়োগের মাধ্যমে শ্রম নিবিড় পণ্য উৎপন্ন হয়, তাকেই আমরা বলছি কুটির শিল্প। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো ছিল আজকে। আর যে ডেমো টপিকগুলো ছিল দেখো, ডেমো টপিক হচ্ছে বজ্র ব্যবস্থাপনা, নেক্সট হচ্ছে প্রিপোজিশন ছিল, তাঁত শিল্প ছিল, মানবদেহের পরিপাকতন্ত্র, খাদ্য শৃঙ্খল এবং বৃত্ত। ঠিক আছে, খুবই অড টপিক, যদিও প্রিপারেশন নিয়ে গেলে এগুলো কিছু কিছু বলা যাবে। তো অবশ্যই তোমরা বিভিন্ন রকম ডেমো টপিক কিন্তু প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।